জামাত ইসলাম এবারে নির্বাচনে এককভাবে ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আপনি ফেনী তো এক আসন থেকে আপনাকে সম্ভাব্য প্রার্থী হিসাবে আছেন। আপনার দল একক নির্বাচন যদি করে থাকে, আপনি আশাবাদী কিনা? কতটুকু আশাবাদী ফেনী এক থেকে? যেহেতু ওই ফেনী এক কিন্তু সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন। উনিও কিন্তু নির্বাচন করার ঘোষণাও দিয়েছে দল থেকে। জানি না উনি নির্বাচন করবে কিনা। আপনি কতটুকু আশাবাদী জামাত ইসলামের মানে ফেনী এক এর অবস্থান কি? জানতে চাই। প্রথম বিষয় হচ্ছে আমি শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান সাহেব পট পরিবর্তনের পরে উনি ঘোষণা দিয়েছেন যে এখন সম্ভাব্য প্রার্থী কাউকে বলবো না, কারণ এখানে চেঞ্জিং এর বিষয় আশয় থাকতে পারে এবং এলাকার জনগণের পজিশন বুঝে প্রার্থী নির্বাচিত হবে এবং সাব্যস্ত হবে। এই জন্য আমরা অপেক্ষা করব। আমাদের এখনো সম্ভাব্য প্রার্থী আমরা বলছি না, হয়তো আগের তালিকাটাই প্রকাশ পেয়েছে। আগেও আমি ৩ বার মনোনীত ছিলাম, কিন্তু বেগম খালেদা জিয়ার সম্মানে আমরা সেখানে ইলেকশন করি নাই। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে ৩০০ আসনে জামাত ইসলামী ইলেকশন করবে নাকি আরেকটু কমিয়ে প্রস্তুতি নিয়ে নির্বাচিত হওয়ার মতো করবে, কয়টা আসনে করবে, এ সকল বিষয়ে আরো একটু সময় নেবে জামাত ইসলামী এবং সে আলোকে সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ দিদার ভাই। আপনি সুন্দর আপনার আলোচনার জন্য। কিন্তু আপনার দলের আমরা যেটুকুন জানি ২০০০ শুধু নয় ২০০৯ এর যে ফ্যাসিস্ট সরকারের শাসনামল, স্বৈরা শাসকের শাসনামল আমরা দেখেছি। ওই স্বৈরা শাসকের শাসনামলে বিএনপি জামাত ইসলামী এই দলটাকে কিন্তু বুকে আগলিয়ে ধরে রেখেছিল এবং এর জন্য জামাত ইসলাম বা ছাত্র শিবির কিন্তু হয়তো খোলা ময়দানে আপনার আসতে পারেনি, কিন্তু বিএনপির মতো একটা দল, বড় একটা দল, তারা অনেক কথা শুনতে হয়েছে আপনাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য। তথা এখন হঠাৎ করে আপনাদের যে আমির সাহেব যে নির্বাচনের ঘোষণা দিল 18 সালে আমরা দেখেছি জামাতে ইসলাম কিন্তু নিবন্ধন যখন বাতিল হয়ে যায় তখন কিন্তু জামাতে ইসলামকে বিএনপি থেকে নমিনেশন দিয়েছিল। ডক্টর শফিক সাহেব কিন্তু দানের শীষে প্রার্থী হয়েছিলেন। তো এখন হঠাৎ করে যদি কেন আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা একটু ডিভিশন আমরা দেখতে পাচ্ছি, কারণটা কি একটু বলবেন কি? আজাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা জানি একই বাড়িতে যদি বাড়ির লোকের সাথে বা প্রতিবেশীর সাথে যদি আমাদের ঝগড়া না থাকে তখন ভাই ভাইও ঝগড়া হয়। এখন বিষয়টা আসলে ঠিক ওইরূপ একটি মনে হয় আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য কাম্য না। তো এরূপ একটি পরিবেশ আশা করে না। আমরা চাই যে আমাদের সাথে সুসম্পর্ক বিএনপির সাথে আগেও ছিল, এখনো থাকবে এবং মিউচুয়ালি আমরা অগ্রসর হব। না হয় ফ্যাসিস্ট সরকার আবার সুযোগ নিবে। কারণ আমরা আমাদের আমির সাহেব যখন সার্বজনীন ক্ষমা ঘোষণা করেছিলেন তখন আমরা এটাকে ভালোভাবে বলি নাই। ওনাকে পরামর্শ দেওয়ার কারণে উনি কিন্তু মজলিসে শুরার অধিবেশন ডেকে উনি আবার ব্যাখ্যা দিয়েছেন যে যারা অন্যায় করেছেন মামলার আসামি হবেন তারা ছাড়া সাধারণ যারা অন্যায় করে নাই, এমন কিছু আওয়ামী লীগও আছে, সবাইকে তো আমরা দেশ থেকে বাদ দিতে পারবো না বা সবাইকে আমরা আমাদের শত্রু বানাবো না। এই চিন্তায় উনি মজলিসে শুরার অধিবেশনে আবার স্পষ্ট বক্তব্য দিয়ে বিষয়টা অবহিত করেছেন। এই জন্য আমরা বিষয়টাকে আবারও দেশবাসীকে ক্লিয়ার করব। আমরা হয়তো ভাই ভাই এখন আওয়ামী লীগ না থাকাতে, ফ্যাসিস্ট সরকার না থাকাতে আমরা হয়তো নিজেরা নিজেদের মধ্যে কোনোভাবে আমরা লেগে যাচ্ছি কিনা, অথবা দেশি এবং বিদেশি কোনো ষড়যন্ত্র আবার আমাদের মাঝে গ্যাপ তৈরি করার জন্য কাজ করছি কিনা, এক্ষেত্রে আমরা সচেতন থাকা উচিত। জামায়াতের নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ আমাদের সকলকে এই বিষয়ে পরিষ্কার থাকা উচিত আছে। না হয় আমরা ৩৬ জুলাই বিপ্লবের যে বিষয়ে হাসনা আফা বলেছেন যে একটু শান্তিপূর্ণভাবে হয়েছে, আমি একটু দ্বিমত পোষণ করব।
আসলে শান্তিপূর্ণভাবে হয় নাই। স্বৈরাচারী এরশাদ সরকার নুর হোসেন একজনের হত্যাকাণ্ডের পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, কিন্তু শেখ হাসিনা 1400 থেকে 1500 ছাত্র হত্যা করে তারপর বাধ্য হয়েছে পালিয়ে যাওয়ার জন্য। এই জন্য এটি শান্তিপূর্ণ বিদায় হয়নি, এটি একটি যুদ্ধ হয়েছে এবং এজন্যই বলা হচ্ছে যে এটাকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমরা। একটি জগদ্দল পাথর আমাদের উপর চাপিয়ে বসেছিল। 15 থেকে 16 বছর আমরা কোনো ব্যবসা বাণিজ্য, আমাদের রাজনীতি কাজকর্ম আমরা প্রকাশ্যে করতে পারি নাই, নিজেদের পরিচয় আমরা দিতে পারি নাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার আব্বা মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন, কিন্তু আমরা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। এরপর শেখ হাসিনা মেধা না কোটা এই বক্তব্যের প্রেক্ষিতে যখন বলছে যে আমি রাজাকার পুষবো নাকি, এই কথা বলার পরেই ছাত্ররা মেধার আন্দোলন নিয়ে এই রাজাকার শব্দের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছেন আমাদের সামনে। এটা হয়তো বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল অথবা একটা জাতীয় সরকার হওয়ার কথা ছিল, কিন্তু এটাও কোনো আবার যে কোনো ভাবে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা আমাদেরকে দমিয়ে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু একটা হয়েছে কিনা এখন তো আমাদের কাছে বিষয়টা ভাবার মতো মনে হচ্ছে। না হয় আরেকটু সময় নিয়ে আমাদের এই পেশিবাদী সরকারের বিচার, দেশের সংস্কার সবকিছুর পরে যদি আমরা একটা নির্বাচন পেতাম, তাহলে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগও ইলেকশন করার মতো বক্তব্য দিতে পারতেন না। এ সকল বিষয়ে এখন পর্যালোচনার বিষয় আছে, এখনো কিন্তু আলোচনার বিষয় আছে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ভারতের যেই ষড়যন্ত্র ছিল বন্যা থেকে শুরু করে, এর মাঝে আমাদের পতাকা তারা পতাকার সাথে তারা পতাকাকে লাঞ্ছিত করেছেন। আদার্স আমাদের আরো বেশ কিছু বিষয়ের কারণে ডক্টর ইউনূস সাহেব ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দকে ডেকে, অ্যাম্বাসেডরদেরকে ডেকে বাংলাদেশে এই বিচার প্রসেসের জন্য সেন্টার খুলেছেন। এভাবে আমাদের দেশের বিরুদ্ধে ভারত যেভাবে ষড়যন্ত্র করছে, ঐক্যের ডাকে সবাই যেভাবে একত্রিত হয়েছে, আমি মনে করি এই ইস্যুকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখনো আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ থাকবে। আমরা চাইবো, যদি বন্ধুত্ব সুলভ আচরণ তারা রাখতে না চায় তাহলে আমরা নিজের পায়ে দাঁড়াবো। বেগম খালেদা জিয়া যে কথা বলেছিলেন যে আমাদের বিদেশে কোনো প্রভু নেই, আমরা আমাদের বন্ধু আছে, এটা আমরা মনে করি। ওই নেত্রীর সিদ্ধান্তের আলোকে, বক্তব্যের আলোকে আমরা আমাদের দেশকে সাজাতে পারবো বলে আমি মনে করি।